আজকে আমরা নবম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের চৌধুরী ভট্টাচার্য ও সাঁতরা লেখা জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার চ্যাপ্টার 5 পরিবেশ ও তার সম্পদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নমান 1। প্রশ্ন 1, নিম্নলিখিত কোনটি মরুজ উদ্ভিদ? উত্তর হবে অপশান সি, ফণী মনসা। 2, কোনটি মরুজ প্রাণী? উত্তর হবে অপশান এ, টার্কি ভালচার। 3, নিম্নলিখিত কোনটি অন্তঃপরজীবী? উত্তর হবে অপশান সি, টিনিয়া। 4, পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি? উত্তর হবে অপশান এ, প্রাকৃতিক গ্যাস। 5, নিম্নলিখিত কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করা হয়? উত্তর হবে অপশান সি, কোরেল্লা। 6, কোনটির মধ্যে শক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে? উত্তর হবে অপশান এ, কয়লা। 7, উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদদের বলে? উত্তর হবে অপশান এ, হেলিওফাইট। 8, জলজ বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন হলো? উত্তর হবে অপশান এ, উৎপাদক। 9, যেসব প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদের বলে? উত্তর হবে অপশান সি, বেন্থস। 10, জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে বলে? উত্তর হবে অপশান এ, ডেট্রিটাস। 11, বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে? উত্তর হবে অপশান ডি, উৎপাদক। 12, পপুলেশন ঘনত্ব কম হলে জন্মহার? উত্তর হবে অপশান বি, কম হবে। 13, সর্বোচ্চ কোন তাপমাত্রায় জীব স্বাভাবিক জীবনক্রিয়া করতে পারে? উত্তর হবে অপশান এ, 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। 14, তৃণভূমির খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদকটি হল? উত্তর হবে অপশান সি, ঘাস ফড়িং। 15, পৃথিবীতে বিকিরিত সূর্যালোকের কত শতাংশ সবুজ উদ্ভিদ কর্তৃক শোষিত হয়? উত্তর হবে অপশান এ, 0.02%। 16, পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পত্তি হল? উত্তর হবে অপশান এ, কয়লা। 17, আমাদের দেশে কৃষিজ জমির কত ভাগ জমিতে ধান, গম, যব, জোয়ার ইত্যাদি চাষ করা হয়? উত্তর হবে অপশান বি, 75%। 18, মানুষ দৈহিক প্রয়োজনে কত শতাংশ প্রোটিন প্রাণীজ প্রোটিন থেকে সংগ্রহ করে? উত্তর হবে 75%। 19, পেট্রো রাসায়নিক শিল্পে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে অপশান সি, খনিজ তেল। 20, কোন ছত্রাকের মিশ্র কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন পশুদের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হবে অপশান বি, ইস্ট। 21, বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে কোন শক্তি উৎপন্ন করা হয়? উত্তর হবে অপশান বি, বায়ুশক্তি। 22, কোনটি প্রোটিন সরবরাহকারী প্রাণী? উত্তর হবে অপশান ডি, মাছ। 23, কোনটি দেশি পোনা? উত্তর হবে অপশান সি, কাতলা। 24, পৃথিবীতে মোট ব্যবহারযোগ্য জলের পরিমাণ? উত্তর হবে অপশান সি, 2.8%। 25, জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে বলে? উত্তর হবে অপশান এ, ডেট্রিটাস। 26, বাস্তুতন্ত্রে কারা সংখ্যাগরিষ্ঠ? উত্তর হবে অপশান ডি, বিয়োজক। 27, একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে বলে? উত্তর হবে অপশান সি, বায়োম। 28, বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে? উত্তর হবে অপশান ডি, উৎপাদক। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নমান 1। প্রথমে এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, দুটি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লেখো। একটা হচ্ছে উদ্ভিদ, অপরটি হচ্ছে প্রাণী। 2, খাদ্য সম্পদ বলতে কোন প্রকার খাদ্যকে বোঝায়? উত্তর হবে উদ্ভিজ্জ ও প্রাণীজ, উভয় খাদ্যকেই বোঝায়। 3, বায়ুশক্তি কি? 145 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, বাস্তুবিদ্যা কি? 126 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5, দুটি মরুজ উদ্ভিদের নাম লেখো। একটা হচ্ছে ফণী মনসা আর একটা হচ্ছে ত্রিশিরা মনসা। 6, দুটি অন্তঃপরজীবীর নাম লেখো। একটা হচ্ছে ফিতাকৃমি আর একটা হচ্ছে গোলকৃমি। 7, খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। 134 নম্বর পাতায় এখানে 4টে খাদ্য শৃঙ্খল দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। একটা হচ্ছে তৃণভূমির খাদ্য শৃঙ্খল,
পরজীবীর খাদ্য শৃঙ্খল, কর্কর খাদ্য শৃঙ্খল, আর একটা হচ্ছে বনভূমির খাদ্য শৃঙ্খল। যে কোনো একটা লিখে দেবে। 8 ফণী মনসার মূল কী কারণে দীর্ঘ হয়? উত্তর হবে জলের সন্ধানের জন্য। 9 মরুভূমি প্রাণীদের তাপ নিয়ন্ত্রণের জন্য চামড়ার নিচে কী থাকে? উত্তর হবে অধিক পরিমাণ মেদ জমা থাকে। 10 ক্ষুদ্র স্তন্যপ্রায় প্রাণীরা দুপুরের সূর্যের তেজ থেকে নিজেদের রক্ষা করার জন্য কী কৌশল অবলম্বন করে? উত্তর হবে মাটির ভেতর গভীর গর্তের মধ্যে ঢুকে যায়। 11 কোন বিজ্ঞানী পপুলেশনের সংজ্ঞা দিয়েছেন? উত্তর হবে ওডাম। 12 পপুলেশনের ঘনত্ব বেড়ে গেলে জন্মহার কিরূপ হবে? উত্তর হবে বাড়বে। 13 খাদ্য সম্পর্কে উৎপাদকদের গ্রাস করে কারা? উত্তর হবে প্রাথমিক খাদকরা। 14 কোন ধরনের জীবের মধ্যে সহযোগিতা বা মিথজীবিতা দেখা যায়? উত্তর হবে শৈবাল ও ছত্রাকের মধ্যে। 15 বাস্তুতন্ত্রের দুটি জীবজ শর্তের উদাহরণ দাও। উত্তর হবে স্বভোজী ও পরভোজী উপাদান। 16 আলো কোন প্রক্রিয়ার উপাদান হিসাবে ব্যবহৃত হয়? উত্তর হবে সালোকসংশ্লেষ। 17 সবুজ উদ্ভিদ কিসের সাহায্যে সূর্যালোক শোষণ করে? উত্তর হবে ক্লোরোফিল। 18 রাইজোবিয়াম কোথায় বসবাস করে? 122 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 19 খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস কি? উত্তর হবে উৎপাদক। 20 যখন উৎপাদক ও বিভিন্ন খাদক পরস্পর সম্পর্কযুক্ত হয় তখন তাকে কি বলে? উত্তর হবে খাদ্য শৃঙ্খল। 21 জল সম্পদের অতিব্যবহারের একটি কুফল উল্লেখ করো। উত্তর হবে পানীয় জলের সমস্যা। 22 জল সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করো। একটি হচ্ছে জলাশয় খনন আর অপরটি হচ্ছে বাঁধ প্রকল্প। 23 প্রোটিনের বিকল্প খাদ্য কি? কোরেল্লা। 24 কয়লা দহন করে বিদ্যুৎ উৎপাদনকালে কি পরিমাণ শক্তি নষ্ট হয়? উত্তর হবে 60%। 25 বাড়িতে বিদ্যুৎ খরচ কমানোর জন্য টিউবলাইট বাল্বের বদলে কি ব্যবহার করা উচিত? উত্তর হবে সিএফএল লাইট। 26 সবচেয়ে বেশি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় কি থেকে? উত্তর হবে কয়লা। 27 পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়? উত্তর হবে 1230 মেগাওয়াট। 28 বায়ুশক্তিকে কাজে লাগিয়ে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়? উত্তর হবে 20,000 মেগাওয়াট। 29 রান্নার জন্যে সৌরশক্তিকে কী রূপে ব্যবহার করা হয়? উত্তর হবে সোলার কুকার। 30 সোলার ড্রায়ার কী কাজে লাগে? উত্তর হবে শস্য শুকাবার জন্য। 31 প্রাণীদেহে জলের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তর হবে পানীয় জল হিসাবে। 32 উদ্ভিদ দেহে জলের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তর হবে শস্য উৎপাদনের জন্য সেচ ব্যবস্থা। 33 উদ্ভিদের বিস্তার রীতিকে প্রভাবিত করে এমন একটি উদাহরণ দাও। 137 নম্বর পাতায় এই 4 নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে। এখান থেকে এতটা। 34 যেসব জীব নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করে তাদের কি বলে? উত্তর হবে স্বভোজী। 35 যেসব পরভোজী সরাসরি উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের কি বলে? উত্তর হবে খাদক। তারপর শূন্যস্থান পূরণ করো। 1 ড্যাশ পোড়ালে রাসায়নিক শক্তির তাপশক্তিতে রূপান্তর ঘটে। উত্তর হবে কয়লা। 2 বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে ড্যাশ উৎপন্ন করা হয়। উত্তর হবে বায়ুশক্তি। 3 ড্যাশ হলো এক প্রকার পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ। উত্তর হবে বন। 4 ড্যাশ পোষক দেহের অভ্যন্তরে বাস করে। উত্তর হবে অন্তঃপরজীবী। 5 জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থানকে ড্যাশ বলে। উত্তর হবে পরিবেশ। 6 ফণীমনসা গাছের ড্যাশ কাঁটায় রূপান্তরিত হয়েছে। পাতা। 7 যেসব উদ্ভিদ কম আলোয় ছায়াযুক্ত পরিবেশে জন্মায় তাদের ড্যাশ বলে। উত্তর হবে সিওফাইট। 8 সন্ন্যাসী কাঁকড়া ও ড্যাশের মধ্যে কোঅপারেশন দেখা যায়। উত্তর হবে সাগর কুসুম। 9 ড্যাশ একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। উত্তর হবে রোডোসিউডোমোনাস। 10 বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা ড্যাশ। উত্তর হবে একমুখী। 11 বাস্তুতন্ত্রে মাত্র ড্যাশ শতাংশ শক্তি পরবর্তী পুষ্টিস্তরে পৌঁছায়। উত্তর হবে 10। 12 পৃথিবীর সকল বায়োমকে একত্রে ড্যাশ বলে। উত্তর হবে বায়োস্ফিয়ার। 13 পৃথিবীর সমগ্র জলের ড্যাশ শতাংশ পানযোগ্য মিষ্টি জল। উত্তর হবে 1%। 14 বাস্তুতন্ত্রের যে উপাদান জটিল যৌগকে সরল জৈব যৌগে পরিণত করে তাকে ড্যাশ বলে। উত্তর হবে বিয়োজক।
15 যে সকল উদ্ভিদের সংকটকালীন তাপমাত্রা দিভাদৈর্ঘ্যের তুলনায় বেশি দিভাদৈর্ঘ্যের ফুল উৎপন্ন হয় তাদের ড্যাশ উদ্ভিদ বলে। উত্তর হবে দীর্ঘদিভা। তাদের দীর্ঘদিভা উদ্ভিদ বলে। 16 ব্যাং ড্যাশ শ্রেণীর খাদক। উত্তর হবে দ্বিতীয়। 17 ড্যাশ খাদকরা সরাসরি উদ্ভিদদের থেকে খাদ্য গ্রহণ করে। উত্তর হবে প্রথম শ্রেণীর। 18 বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ড্যাশ হয়। উত্তর হবে একমুখী। 19 খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক এককে ড্যাশ বলে। উত্তর হবে ট্রফিক স্তর বা পুষ্টি স্তর। 20 ড্যাশ এক প্রকার জাঙ্গাল উদ্ভিদ। উত্তর হবে ফণিমনসা। 21 পেট্রোলের সঞ্চিত শক্তির ড্যাশ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে গাড়ি চলে। উত্তর হবে 20%। 22 প্রাণীজ প্রোটিনের বেশিরভাগটা ড্যাশ থেকে আসে। উত্তর হবে মাছ। 23 বর্তমানে আমাদের দেশে ড্যাশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। উত্তর হবে 6টি। 24 ভারতে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় ড্যাশ থেকে। উত্তর হবে কয়লা। তারপর সত্য বা মিথ্যা নির্ধারণ করো। 1 লেগুমিনোসি উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টিকারী রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মিথজীবিত্ব লক্ষ্য করা যায়। এটা সত্য। 2 বিশ্ব পরিবেশ দিবস 5ই মার্চ। মিথ্যা। 3 মোট শক্তির 90% দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। মিথ্যা। 4 পেট্রোলিয়াম এক প্রকার পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ। মিথ্যা। 5 স্পাইরুলিনা প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। সত্য। 6 10% সূত্রের প্রবক্তা বিজ্ঞানী হেকেল। মিথ্যা। 7 যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রা অঞ্চলে বসবাস করে তাদের বলে মেগাথার্মস। সত্য। 8 বীজের অঙ্কুরোদ্গমের জন্য অক্সিজেন প্রয়োজন। সত্য। 9 ছত্রাক এক প্রকার রূপান্তরক। সত্য। 10 ঘাস, হরিণ, বাঘ এটি তৃণভূমির খাদ্য শৃঙ্খল। মিথ্যা। 11 পুকুরের খাদ্য শৃঙ্খল জুপ্যান্টন থেকে শুরু হয়। মিথ্যা। 12 হেলিওফাইটদের পাতা ছোট, পুরু কিউটিকল যুক্ত ও নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায়। সত্য। 13 মাছ শীতল সন্নিহিত প্রাণী। সত্য। 14 পরজীবী ও পোষকের আন্তঃক্রিয়া হলো পরজীবিতা। সত্য। 15 বিচ্ছুরিত সৌরশক্তির 500 লক্ষ ভাগের মাত্র 1 ভাগ সূর্যালোক হিসেবে পৃথিবীতে পৌঁছায়। সত্য। 16 পৃথিবীতে ব্যবহৃত জলের 22% শিল্পে ব্যবহৃত হয়। সত্য। 17 বিজ্ঞানী লিন্ডেম্যান এর 10% সূত্র অনুযায়ী প্রতি স্তরে যে শক্তি এসে পৌঁছায় তার 90% পরবর্তী স্তরে পৌঁছায়। মিথ্যা। 18 সূর্যালোক হলো বাস্তুতন্ত্রের ভৌত উপাদান। সত্য। 19 হেলিওফাইটস উদ্ভিদদের অপর নাম সেট প্ল্যান্ট। মিথ্যা। 20 যে সকল প্রাণীরা মরু অঞ্চলে শুষ্ক পরিবেশে বসবাস করে তাদের ত্বকে কর্মগ্রন্থি বেশি থাকে। মিথ্যা। 21 খাদ্য সম্পদ বলতে শুধুমাত্র প্রাণীজ খাদ্যকেই বোঝায়। মিথ্যা। 22 কয়লার মধ্যে শক্তি স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত থাকে। মিথ্যা। 23 পারমাণবিক শক্তি পদার্থের পরমাণু থেকে উৎপন্ন করা হয়। সত্য। 24 পেট্রোলিয়াম যান্ত্রিক শক্তি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। সত্য। 25 পৃথিবীর 3 ভাগ জলের 50% জল লবণাক্ত। মিথ্যা। 26 গ্রেজিং খাদ্য শৃঙ্খল শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে। সত্য। 27 গোবর গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস। সত্য। 28 CFL এর সম্পূর্ণ নাম কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। সত্য। তারপর প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1 প্রবাসন বলেছে পপুলেশন হ্রাস, তাহলে অভিবাসন হবে পপুলেশন বৃদ্ধি। 2 মিনামাটা পারদ ডিসলেক্সিয়া হচ্ছে সীসা। 3 সন্ন্যাসী কাঁকড়া সাগর কুসুম চোষক মাছ হচ্ছে হাঙর। তারপর বিসদৃশ্যটি বেছে লেখো। 1 নম্বর এই 4টের মধ্যে হবে প্রাকৃতিক গ্যাস। 2 নম্বর এই 4টের মধ্যে হবে জ্বালানি কাঠ। 3 নম্বরে হবে রজত রুই। 4 নম্বরে হবে স্পাইরোগাইরা। 5 নম্বরে হবে কুকুর। 6 নম্বরে হবে মাইট। 7 নম্বরে হবে মোলক খরিদাস। 8 নম্বরে হবে পপুলেশন। তারপর অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। 1 এই 3টে জল সংরক্ষণের অন্তর্গত। 2 এই 3টে হ্যালোফাইটের অন্তর্গত। 3 এই 3টে পপুলেশনের আকারের অন্তর্গত। 4 এই 3টে বিয়োজকের অন্তর্গত। তারপর বাম ও ডান স্তম্ভ মেলাও। 1-এর 1 জরায়ুজ অঙ্কুরোদ্গম, এটা হবে সি রাইজোফোরা। 2 জেরোফাইট, এটা হবে এ ফণিমনসা। 3 10% সূত্র, এটা হবে ই লিন্ডেম্যান। 4 অপ্রচলিত শক্তি, এটা হবে বি সৌরশক্তি। 2-এর 1 গৌণ খাদক, এটা হবে বি ব্যাং। 2 প্রগৌণ খাদক, এটা হবে সি বাঘ। 3 প্রাথমিক খাদক, এটা হবে এ হরিণ। 4 বিয়োজক, এটা হবে ডি ব্যাসিলাস।
3-এর 1 বন, এটা হবে অপশান সি পুনঃস্থাপনযোগ্য। 2 ইস্ট, এটা হবে অপশান ই মানুষের বিকল্প খাদ্য। 3 কয়লা, এটা হবে অপশান এ পুনঃস্থাপন অযোগ্য। 4 প্রোটিন সমৃদ্ধ, এটা হবে ডি স্পাইরুলিনা। 4-এর 1, এটা হবে শাহিওয়াল, এটা হবে ডি দুগ্ধপ্রদায়ী গাভী। 2 রোড আইল্যান্ড রেড, এটা হবে অপশান এ মুরগির প্রজাতি। 3 সৌরশক্তি, এটা হবে ই অপ্রচলিত শক্তি। 4 সিলিকন ধাতু, এটা হবে বি সৌরকোষ। তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1, জীব সম্প্রদায় কাকে বলে? 129 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 2 খাদ্য শৃঙ্খল কাকে বলে? 133 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 3 পপুলেশন কি? 128 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 4 প্রাকৃতিক সম্পদ কাকে বলে? 136 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 5 পপুলেশন কাকে বলে? 128 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 6 মৎস্য চাষ কি? 140 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 7 খাদ্যজাল কাকে বলে? 134 নম্বর পাতায়, খাদ্যজাল বা খাদ্যজালক একই কথা, এখান থেকে এতটা। 8 পরিপোষক চক্র কাকে বলে? 135 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 9 সিনকোলজি কাকে বলে? 126 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 10 হাইড্রোফাইট উদ্ভিদ কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, হাইড্রোফাইট হলো এমন উদ্ভিদ যা জলাশয়ে বেড়ে ওঠে এবং বৃদ্ধি পায়। এই উদ্ভিদগুলি জলাশয়ে বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত হয়, যেমন ওয়াটার লিলি। এর দুটি বৈশিষ্ট্য হলো 1 এই উদ্ভিদের জল ধারণ ক্ষমতা থাকে। 2 এই উদ্ভিদের পাতাগুলি সমতল হয়। 11 বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী কাকে বলে? 130 নম্বর পাতায়, বহিঃপরজীবী এখান থেকে এতটা, অন্তঃপরজীবী এখান থেকে এতটা। দুটোরই কাকে বলে দেবে, আর যে কোনো দুটো উদাহরণ লিখে দেবে। 12 বাধ্যতামূলক পরজীবিতা কাকে বলে? উত্তর, বাধ্যতামূলক পরজীবিতা হলো হ্যালো প্যারাসাইট, যা এক ধরনের পরজীবিতা যেখানে পরজীবী জীব একটি উপযুক্ত পোষক ছাড়া তার জীবনচক্র সম্পন্ন করতে পারে না। যদি একটি বাধ্যতামূলক পরজীবী পোষক পেতে ব্যর্থ হয় তবে এটি বংশবৃদ্ধি করতেও ব্যর্থ হবে, যেমন ভাইরাস। 13 পরিযান বা মাইগ্রেশন কাকে বলে? 129 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 14 রূপান্তরক কাকে বলে? 132 নম্বর পাতায়, কাকে বলে এখান থেকে এতটা, আর উদাহরণ দেবে এই দুটো, মাইক্রোব ও ছত্রাক। 15 অর্থকারী গুরুত্ব হিসাবে গৃহপালিত পশুদের কিভাবে ভাগ করা যেতে পারে? 140 নম্বর পাতায় লিখবে অর্থকারী গুরুত্ব হিসাবে গৃহপালিত পশুদের 4 ভাগে ভাগ করা যায় বলে, যেমন বলে এখান থেকে এতটা লিখে দেবে। যে অর্থনৈতিক গুরুত্ব হিসাবে গৃহপালিত পশুদের 4 ভাগে ভাগ করা যায়, যথা বা যেমন বলে এখান থেকে এতটা। নাম 4টে ভাগ আর তাদের উদাহরণও কিন্তু করে দেবে। 16 খাদ্যের দুটি বিকল্প উৎস সম্পর্কে উল্লেখ করো। 141 নম্বর পাতায় খাদ্যের বিকল্প উৎস এখান থেকে এতটা, এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 17 শক্তি সম্পদ বলতে কি বোঝো? 143 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 18 প্রত্যাহিক জীবনে শক্তি সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করো। 146 নম্বর পাতায় এই যে প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণ, এখানে 8টা পয়েন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দিও। এরপর ডি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5।
প্রশ্ন 1, শক্তি কি? শক্তির ব্যবহারগুলি উল্লেখ করো। 143 নম্বর পাতায় শক্তি কি তার উত্তর লিখবে এখান থেকে এতটা। আর শক্তির ব্যবহার প্রথমে লিখবে প্রচলিত শক্তির ব্যবহার বলে এখান থেকে এতটা। তারপর অপ্রচলিত শক্তির ব্যবহার বলে এখান থেকে এতটা পর্যন্ত লিখে দেবে। 2, বনজ সম্পদের ব্যবহার লেখো, বন ধ্বংসের কারণ ও ফলাফল লেখো। 137 নম্বর পাতায় বনজ সম্পদের ব্যবহার এখান থেকে এতটা। 9টা পয়েন্ট আছে, 9টা পয়েন্টই লিখে দেবে। তারপরের প্রশ্নের উত্তরটা পাবে, তারই নিচে দেওয়া আছে দেখো, বন ধ্বংসের কারণ ও ফলাফল এখান থেকে এতটা। 3, জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? বৃষ্টির জল ধরে রাখার পদ্ধতিগুলি কি কি? 138 নম্বর পাতায় প্রথমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টে লিখে দেবে। আর তারপর 139 নম্বর পাতায় পাবে বৃষ্টির জল ধরে রাখার বিভিন্ন পদ্ধতি এখান থেকে এতটা। 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 4, মরুজ প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রথমে লিখবে মরুজ প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হলো বলে 1 নম্বর দিয়ে লিখবে মরু অঞ্চলের উচ্চ তাপমাত্রা থেকে বাঁচতে, পরিবেশের জায়গায় লিখবে মরু অঞ্চলের উচ্চ তাপমাত্রা থেকে বাঁচতে মরু প্রাণীরা অনেকে গর্তের ভেতর ঢুকে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, একে গ্রীষ্মঘুম বা এস্টিভেশন বলে। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট লিখবে, এই জায়গাটা লিখবে মেরু অঞ্চলের প্রাণীদের, এই জায়গাটা শুধু লিখবে মেরু অঞ্চলের প্রাণীদের ত্বকের নিচে মেদের পরিমাণ ও ত্বকের ওপর লোমের পরিমাণ কম হয়। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট লিখবে মেরু অঞ্চলের অনেক প্রাণীদের ত্বকে রঞ্জকের ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে গাত্রবর্ণ ঘন হয়, একে গ্লবারের নীতি বলে। এই জায়গাটা লিখবে, এই যে উচ্চ তাপমাত্রাযুক্ত জায়গায় লিখবে শুধু মেরু বলে অঞ্চলের থেকে এখান থেকে এতটা লেখার পর একে গ্লবারের নীতি বলে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট লিখবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে মেরু অঞ্চলের, গ্রীষ্মপ্রধানের জায়গায় লিখবে মেরু অঞ্চলের পক্ষী ও স্তন্যপ্রায়ী প্রাণীদের দেহের আকার শীতপ্রধান অঞ্চলের প্রাণীদের থেকে ছোট হয়, একে বার্গম্যানের নীতি বলে। আর 5 নম্বর লিখবে মরুভূমির প্রাণী উটের পুরু চামড়া, ত্বকে ঘর্মগ্রন্থির স্বল্পতা এবং পায়ে শক্ত প্যাডের উপস্থিতি ইত্যাদি উচ্চ তাপমাত্রা থেকে দেহকে রক্ষার জন্য বিশেষ ধরনের অভিযোজন। আমি যেভাবে বললাম 5টা পয়েন্ট ঠিক সেভাবেই লিখে দেবে। প্রশ্ন 5, কমিউনিটি স্তরে সম্ভাব্য আন্তঃক্রিয়াগুলি উল্লেখ করো। 129 নম্বর পাতায় কমিউনিটি স্তরে সম্ভাব্য আন্তঃক্রিয়াগুলি হলো বলে এখান থেকে এতটা। তারপর 130 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 131 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6, জেরোফাইট উদ্ভিদের অভিযোজন বর্ণনা করো। 127 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7, পরজীবিতা কাকে বলে? পরজীবীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 130 নম্বর পাতায় পরজীবিতা কাকে বলে এখান থেকে এতটা। প্রথমে কাকে বলে, তারপর উদাহরণ, আর তার নিচেই আছে পরজীবীর বৈশিষ্ট্য এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখে দেবে। টোটাল উত্তরটা লিখবে এখান থেকে এতটা। 8, পপুলেশন কাকে বলে? পপুলেশনে জন্মহার সম্পর্কে আলোচনা করো। 128 নম্বর পাতায় পপুলেশন কাকে বলে এখান থেকে এতটা, আর পপুলেশনের জন্মহার সম্পর্কে আলোচনা করো সেটা লিখবে এখান থেকে এতটা। 9, জলজ উদ্ভিদ এবং প্রাণীদের যেসব অভিযোজন লক্ষ্য করা যায় সে সম্বন্ধে উদাহরণ সহ লেখো। উত্তর, জলজ উদ্ভিদের অভিযোজন।
এক, জলজ উদ্ভিদের খুব পাতলা কিউটিকল থাকে বা থাকে না, কারণ কিউটিকল জলের ক্ষতি রোধ করে। 2, পাতার দুপাশে অসংখ্য স্টোমাটা থাকে, স্টোমাটা সবসময় খোলা থাকে। 3, এদের গঠন নমনীয় হয়। 4, এদের অক্সিজেন গ্রহণের জন্য বিশেষ মূল রয়েছে। 5, এদের পাতাগুলি ভাসার সুবিধার জন্য সমতল এবং বায়ুতলী থাকে, যা পাতাগুলিকে জলের ওপর ভাসতে সাহায্য করে। 6, এদের মূলগুলি খুব ছোট হয়। আর উদাহরণ দেবে জলজ উদ্ভিদের উদাহরণ কচুরিপানা, পদ্ম। তারপর জলজ প্রাণীদের অভিযোজন। 1, এরা তাদের ফুলকা বা ত্বকের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। সামুদ্রিক স্তন্যপ্রায় প্রাণীদের ফুসফুস থাকে এবং এদের নিঃশ্বাস নেওয়ার জন্য জলের বাইরে আসতে হয়। 2, এদের রক্ত ঠান্ডা হয় এবং এদের শরীরের তাপমাত্রা আশেপাশের পরিবেশের মতোই। 3, এদের বিশেষ ধরনের ফুসফুস এবং পাঁজর থাকে, যা এদের অতিরিক্ত উচ্চ জলের চাপ সহ্য করতে সাহায্য করে। 4, অতি গভীরতায় থাকা জলজ প্রাণীরা এক ধরনের আলো নির্গত করে, যা তাদের শিকার করতে এবং সঙ্গীকে খুঁজতে সাহায্য করে। 5, জলজ প্রাণীদের এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা তাদের জলের ভেতরের পরিবেশে নিজেদের মানিয়ে নিতে সাহায্য করে। তারপর জলজ প্রাণীদের উদাহরণ, একটা লিখবে মাছ আর একটা হচ্ছে কচ্ছপ। 10, সহযোগিতা বা মিথজীবিতা কাকে বলে? সহযোগিতা কত রকমের হয়? 130 নম্বর পাতায় এখান থেকে এতটা কাকে বলে উদাহরণ। তারপরের উত্তরটা পাবে 131 নম্বর পাতায় এখান থেকে এতটা। 11, শক্তির উৎসরূপে কয়লা ও খনিজ তেলের ব্যবহারগুলি উল্লেখ করো। 143 নম্বর পাতায় শক্তির ব্যবহার, প্রথমে কয়লা, এখান থেকে এতটা, তারপরেই আছে খনিজ তেল, এখান থেকে এতটা। 12, বায়ুশক্তি কি, এর ব্যবহারগুলি উল্লেখ করো। 145 নম্বর পাতায় বায়ুশক্তি কি এটা লিখবে এখান থেকে এতটা, আর ব্যবহার লিখবে এখান থেকে এতটা। পুরো উত্তরটা লিখবে এখান থেকে এতটা অবধি, মাঝের এই হলুদ অংশটা লিখবে না। 13, বন ধ্বংসের কারণ ও ফলাফল সম্পর্কে উল্লেখ করো। 137 নম্বর পাতায় বন ধ্বংসের কারণ ও ফলাফল, এখান থেকে এতটা। 14, খাদ্য উৎপাদনে মৎস্য চাষের ভূমিকা উল্লেখ করো। 140 নম্বর পাতায় মৎস্য চাষের ভূমিকা লিখবে এখান থেকে এতটা। তারপর 141 নম্বর পাতায় এখান থেকে এতটা।